যদি বলা হয় আপনাকে এমন এক চাকরি দেওয়া হবে যার বাৎসরিক আয় হবে 10 কোটি টাকা, অর্থাৎ মাসিক বেতন হবে প্রায় 84 লক্ষ টাকা, ভাববেন হয়তো এত টাকার চাকরি মানে খুব কষ্টসাধ্য বা কঠিন কাজ, কিন্তু একদমই নয়। এই চাকরিটি অন্যান্য চাকরির চেয়ে কয়েকশো গুণ সহজসাধ্য। সামুদ্রিক এলাকায় বদ্ধ এক ঘরে আপনি ঘুমাবেন, বসবেন, মোবাইল ঘাটবেন, আর সন্ধ্যেবেলা হলে একটি বাতি জ্বালাবেন, সকাল হলে বন্ধ করবেন, ব্যাস এটুকুই কাজ। কিন্তু এত দামি চাকরি সত্ত্বেও ওই এলাকার কেউ করতে চায় না। কেন করতে চায় না তার বিস্তারিত জানবেন। অনুরোধ, এরকম রোমাঞ্চকর ও রহস্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি ফ্রান্সের গুমান লাইট হাউস নিয়ে। বিশ্বের অন্যান্য লাইট হাউসের চেয়ে এই লাইট হাউস সম্পূর্ণ আলাদা। প্রায় বেশিরভাগ লাইট হাউস সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠলেও গুমান লাইট হাউসটি সমুদ্র থেকে অনেকটা মাঝ বরাবর। চারিপাশে নীল জল ঢেউ আকারে বিস্ফোরিত হচ্ছে। মাঝে মাঝে লাইট হাউসের সমান উঁচু উঁচু ঢেউ লাইট হাউসের উপরেই আছড়ে পড়ছে। আর লাইট হাউসের ভিতরে থাকলে ওই অবস্থায় আপনাদের মনে হবে এই বুঝি ঢেউয়ের আঘাতে সম্পূর্ণ লাইট হাউসটি ভেঙে পড়লো। কেননা এরকম বিধ্বংসী ঢেউয়ের মাঝে একাকী লাইট হাউসের ভিতর বসে আপনি ঢেউয়ের গর্জন ও অন্ধকার সমুদ্রের আত্মার আনাগোনার কথা কল্পনা করবেন, আর ভয়ে আপনার প্রাণ যায় যায় অবস্থা। এই প্রসঙ্গে বলে রাখি, চাকরির প্রধান লেটারে স্পষ্ট লেখা আছে সম্পূর্ণ ওই লাইট হাউসটি আপনার একার অধীনে থাকবে, অর্থাৎ শুধুমাত্র একজনের জন্য বরাদ্দ এই মূল্যবান চাকরিটি। এবার হয়তো এতক্ষণে আপনাদের মনে প্রশ্ন জাগবে, যেহেতু এত রিস্কের কাজ, তাহলে এই লাইট হাউসের কি বা দরকার ছিল? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি দেখতে থাকুন। আমরা জানি যে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, যখন কোনো গাড়ি বাড়ির তেমন ব্যবস্থা ছিল না, তখন যাতায়াতের প্রধান মাধ্যম ছিল স্থলপথে ঘোড়া বা গরুর গাড়ি, আর জলপথের প্রধান মাধ্যম ছিল সামুদ্রিক পালতোলা জাহাজ। নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে হোক কিংবা বাণিজ্য, তখন জলপথই ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। মধ্যযুগে জলপথের বাণিজ্যের কান্ডারি ছিলেন ক্যাপ্টেন মার্সিয়াস। তিনি ছিলেন সুদক্ষ একজন নাবিক। তিনি বাণিজ্য পথে বহু ভয়ঙ্কর জলপথ অতিক্রম করেছিলেন। তখনকার জাহাজগুলি নির্মাণ হতো মূলত মজবুত কাঠ দিয়ে। ক্যাপ্টেন মার্সিয়াস একদিন গাঢ় অন্ধকার দিয়ে জাহাজ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তখন তার জাহাজটি সমুদ্রের এলাকায় থাকা বড় ডুবো পাথরের সাথে ধাক্কা লাগে, আর সাথে সাথে জাহাজটি ফুটো হয়ে উল্টে যায়। তাই এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকেন কি করে এই সমস্যার সমাধান করা যায়, আর কিভাবেই বা জাহাজের নাবিক ডুবো পাথর সম্পর্কে সচেতন হয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হবেন। তাছাড়া তৎকালীন সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি এতটা উন্নত ছিল না। সুবিশাল সাগর ও মহাসাগরে চলমান জাহাজগুলির নাবিকের হাতে ছিল না আধুনিক কম্পাস বা জিপিএস সিস্টেম, যাতে তারা যে কোনো স্থান বা বন্দর সহজেই চিনে ফেলে। কিন্তু জিপিএস না থাকার জন্য প্রায়শই বাণিজ্যিক জাহাজগুলি পথ ভুল করে অন্যান্য দেশে চলে যেত, আর এইসব সমাধানের প্রধান উপায় ছিল লাইট হাউস। তখনকার দিনে যদিও সন্ধ্যা তারা ও ভোরের সূর্য তারা দেখে নাবিকেরা দিক নির্ণয় করত, কিন্তু বর্ষাকালে বা অন্যান্য সময় মেঘলা দিনে তো আর তারা দেখা যায় না। তাই এসব সমস্যার সমাধানের জন্য মূল উপায় ছিল একমাত্র এই লাইট হাউস। এছাড়া ক্যাপ্টেন অ্যালিস একদিন তার জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগর অতিক্রম করছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, তার সাথে উঠল ভয়ানক তুফান। আর এই জন্য ক্যাপ্টেন অ্যালিস অন্ধকারে পথ হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন তারা নিজেদের আবিষ্কার করেন, তখন দেখেন তারা একটি দ্বীপে উঠেছে, কিন্তু প্রবল ক্ষুধা ও তৃষ্ণার নিবারণের উপায় না থাকায় তাদের মধ্যে বেশিরভাগ ক্রু মারা যান। এরপর বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লাইট হাউসের ইতিহাস শুরু হয়। ক্যাপ্টেন অ্যালিস লাইট হাউস নির্মাণ শুরু করেন ওই সময়। এরপর মধ্যযুগে মিশরের ভূমধ্য সাগরের সাথে জড়িত ছিল সিটি অফ আলেকজান্দ্রিয়া নামক শহর। 280 খ্রিস্টপূর্বাব্দে তখন আলেকজান্দ্রিয়ার রাজা ছিলেন টলেমি দ্বিতীয় ফিলাডেলফাস। তার আমলে সামুদ্রিক বাণিজ্য ছিল প্রধান জীবিকা, কিন্তু ভূমধ্য সাগরে বারংবার ডুবো পাথরে ধাক্কা খেয়ে তার বাণিজ্য ত্রয়ী ডুবতে থাকলে তিনি এর সমাধান খুঁজতে গ্রিক আর্কিটেক্টকে ভাড়া করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর লাইট হাউস নির্মাণ করেন। রাতের অন্ধকারে লাইট হাউসের লাইট দেখে নাবিক বন্দর বা বিপজ্জনক এলাকা বলে চিনতে পারত, আর ছোট বড় বিপদের হাত থেকে রক্ষা পেত। আর এভাবে বিশ্বব্যাপী শুরু হলো লাইট হাউস বানানোর প্রবণতা। ভিডিওটি দীর্ঘায়িত করলাম না, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করার আবেদন রইল। ধন্যবাদ।